ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 11-এর একটা টপিক্সের আলোচনায় এসেছি। তো নিশ্চয়ই তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ। তো আমি আশা রাখবো পড়াশোনাটা ঠিকঠাকভাবে করো, নাহলে কিন্তু নিজেরাই পিছিয়ে যাবে। আজকে আমরা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর এক বিশেষ টপিক্সের আলোচনায় এসেছি। তো তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বা এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে আগ্রহী থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সেই সঙ্গে সঙ্গে শেয়ার এবং লাইক অবশ্যই করবে। তো আজকে ক্লাস 11-এর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা এর আগের ক্লাসে কঠিন এবং তরলের প্রসারণ নিয়ে আলোচনা করেছি, তাই তো ছাত্রছাত্রীরা? তাহলে সেই যে কঠিন এবং তরলের প্রসারণ, সেটা নিয়ে আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি। আজকে সেই রিলেটেড আর এক ধরনের অবস্থার আমরা প্রসারণ নিয়ে আলোচনা করব। সেটা হলো গ্যাসের প্রসারণ, অর্থাৎ এক্সপানশন অফ গ্যাসেস। তো আমি সেই প্রসারণের শুরু থেকে আমি যেটা বলে এসেছি যে কোনো পদার্থের মধ্যে উষ্ণতার তারতম্য ঘটলেই তার প্রসারণ ঘটবে, অর্থাৎ তার আয়তনের পরিবর্তন ঘটবে। তো কঠিন এবং তরলের তুলনায় গ্যাসীয় যে পদার্থগুলো, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বা আমাদের এই যে বায়ু, এদের প্রসারণ অনেক গুণে বেশি হয়। কঠিনের তুলনায় তরলের প্রসারণ প্রায় 10 গুণ বেশি, আবার তরলের তুলনায় গ্যাসের প্রসারণ আরো 10 গুণ বেশি। তো আমরা তরলের মতোই গ্যাসেরও জানি যে তার নির্দিষ্ট আকার থাকে না। সুতরাং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে তার দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ পাবো না, শুধুমাত্র তার আয়তন প্রসারণ পাবো। এবং আরেকটা বিষয় মনে রাখতে হবে ছাত্রছাত্রীরা, আমাদের তরলের ক্ষেত্রে পড়ার সময় আমরা দেখবে তরলকে যখনই উত্তপ্ত করতে চাই তখন কোনো না কোনো পাত্রে রাখতে হয়। সেই পাত্রটা কঠিন পদার্থ দিয়ে তৈরি। সুতরাং তাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে সেই কঠিনেরও একটা প্রসারণ হচ্ছিল, সেই সঙ্গে সঙ্গে গ্যাসেরও একটা প্রসারণ হচ্ছিল, তরলেরও প্রসারণ হচ্ছিল। সুতরাং আমরা তরলের ক্ষেত্রে তার আপাত এবং প্রকৃত দুই ধরনের প্রসারণ পেয়েছিলাম। কিন্তু গ্যাসের ক্ষেত্রে যেহেতু কঠিনের তুলনায় গ্যাসের প্রসারণ প্রায় 100 গুণ বেশি, সুতরাং আমাদের খুব সূক্ষ্ম হিসাব ছাড়া আমরা কিন্তু কঠিনের মানে পাত্রের প্রসারণটাকে আমরা একেবারেই উপেক্ষা করব। তাহলে সেক্ষেত্রে গ্যাসের প্রসারণের ক্ষেত্রে আমাদের নিশ্চয়ই এই আপাত এবং প্রকৃত ব্যাপারটা আসবে না। আমরা গ্যাসের ক্ষেত্রে অন্য দুই ধরনের প্রসারণ নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। সেই বিষয়গুলো জানতে হলে আমার ভিডিওটা দেখবে বিষয়গুলো সব পরিষ্কার হয়ে যাবে। তো আমরা তার আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের কোনো গ্যাসীয় পদার্থের তার অবস্থা জানতে গেলে আমরা সাধারণত 3টে চলরাশি প্রাথমিকভাবে আমরা খোঁজার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। একটা হচ্ছে গ্যাসের চাপ, একটা গ্যাসের আয়তন এবং অপরটা হলো গ্যাসের উষ্ণতা। এই 3টে চলরাশির মধ্যে আমরা যে কোনো একটাকে স্থির রেখে, মানে নির্দিষ্ট রেখে, ধ্রুবক রেখে, অপর দুটো চলরাশির মধ্যে যে সম্পর্ক বা অপর দুটো চলরাশির মধ্যে রিলেশনটাকে আমরা একটা সূত্র দ্বারা প্রকাশ করে থাকি। গ্যাসের ক্ষেত্রে আমরা গ্যাসের সূত্র বলতে 3টে আমরা মৌলিক সূত্র পেয়ে থাকি। একটা আমরা শিখে এসেছি যেটা ক্লাস 10 থেকে বা নিচু ক্লাস থেকেই, একটা ছিল বয়েলস ল বা বয়েলের সূত্র, একটা ছিল চার্লস ল বা চার্লসের সূত্র, আর একটা ছিল প্রেসার ল বা রেনল্ডস ল, যেটাকে বলি আমরা চাপের সূত্র বা রেনল্ডস সূত্র নামে আমরা চিনি। তো আমাদের বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুটোই কিন্তু ক্লাস 10-এ ছিল। তো আমি একদম বিস্তারিত আলোচনায় যাব না, শুধুমাত্র চাপের সূত্র বা রেনল্ডস সূত্র যেটা আমাদের, সেটাও কিছুটা ছিল, কোনো কোনো বইয়ে আমরা আলোচনা করেছি,
তো সেই বিষয়টা আমরা একটু হালকাভাবে আলোচনায় যাব। তো সেক্ষেত্রে আমাদের যদি ধরা হয় যে গ্যাসের চাপ, আয়তন এবং উষ্ণতা এই তিনটে চলরাশি, এগুলোকে বলি আমরা গ্যাসের অবস্থার চলক। এই তিনটে চলরাশির মান জানলে আমরা গ্যাসের অবস্থাটা মোটামুটি ভাবে জানতে পারি। তাহলে এর মধ্যে যদি তুমি উষ্ণতাটাকে ধ্রুবক রাখো, দেখো একেবারে উষ্ণতাটা যদি ধ্রুবক রাখো, তাহলে সেক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটাকে বলি আমরা বয়েলের সূত্র বা বয়েলস ল। তুমি যদি চাপটাকে ধ্রুবক রাখো, বাকি দুটো চলরাশি দেখো আয়তন এবং উষ্ণতা, এদের মধ্যে যে সম্পর্ক অর্থাৎ উষ্ণতার পরিবর্তনে আয়তনের যে পরিবর্তন সেই সম্পর্কটাকে বলবো আমরা চার্লসের সূত্র। অন্যদিকে আরেকটা চলরাশি দেখো আয়তন, তুমি যদি আয়তনকে কনস্ট্যান্ট রাখো তাহলে দেখো চাপ এবং উষ্ণতার মধ্যে, চাপ এবং উষ্ণতার পরিবর্তনের মধ্যে আমরা একটা সম্পর্ক পাবো যেটাকে বলি চাপের সূত্র বা রেনর সূত্র। তাহলে আমরা সেই সূত্রগুলো, তাহলে তিনটে চলরাশি আমরা যদি সাইক্লিক অর্ডারে লিখি, একটা করে ধ্রুবক রাখবো, বাকি দুটোর মধ্যে সম্পর্ক সেগুলো এক একটা সূত্রকে প্রকাশ করে, যেগুলোকে আমরা গ্যাসের সূত্র নামে চিনি। তাহলে আমাদের প্রথমেই যেটা বয়েলের সূত্র, আমি জাস্ট এক লাইনে বলে দেবো। তাহলে সেক্ষেত্রে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। আমরা অলরেডি যেটা শিখে এসেছি যে ভি ভ্যারিজ অ্যাজ 1/p, এটাই ছিল আমাদের বয়েলের সূত্র। আমি বিস্তারিত আলোচনায় যাব না, শুধু জাস্ট আমি তিনটে এখানে লেখচিত্র নিয়ে আলোচনা করব। যে যে জায়গাগুলো নতুন, ক্লাস 10 থেকে যে জায়গাগুলো একটু আলাদা, আমি সেই বিষয়ের আলোচনাগুলোতে আসব, কারণ সেই জায়গাগুলোই আমাদের ভালোভাবে শিখতে হবে। আর বাকি জায়গাগুলো তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে, কারণ তোমরা জানো যে আমাদের সময়ের একটু অভাব। তো সেক্ষেত্রে আমি সেই তিনটে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা তিনটে যে লেখচিত্র, এছাড়াও আরো অনেক লেখচিত্র তৈরি করা যায়, আমি সেই আলোচনাগুলোতে আসব। যেমন পি ভার্সেস ভি, অর্থাৎ পি এর সঙ্গে ভি এর পরিবর্তনের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা যদি আমরা দেখি, এক্স অক্ষ বরাবর আয়তন, ওয়াই অক্ষ বরাবর চাপকে যদি প্রকাশ করা হয়, তাহলে আমরা তিনটে ভিন্ন ভিন্ন উষ্ণতায়, মানে টিয়ন উষ্ণতার ক্ষেত্রে যদি লেখচিত্রটা আঁকি, তাহলে আমরা দেখতে পাবো এরকম ধরনের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা পাবো, সমপরাবৃত্ত। তুমি যদি একটু উষ্ণতা বাড়াও তাহলে দেখবে একই ধরনের একটা সমপরাবৃত্ত পাচ্ছ, আর একটু বেশি উষ্ণতায় আরেকটা সমপরাবৃত্ত লেখচিত্র। তুমি এইভাবে যত বেশি উষ্ণতার দিকে যাবে তত দেখবে লেখচিত্রগুলো বাইরের দিকে চলে যায়। এই ফর্মগুলোকে বা এই গ্রাফগুলোকে আমরা সমপরাবৃত্তের লেখচিত্র নামে চিনে থাকি। নেক্সট যেটা শিখবো সেটা হলো 1/v ভার্সেস পি যে লেখচিত্র। তার মানে আমরা ওয়াই অক্ষ বরাবর 1/v মানে আয়তনের অনন্য, এক্স অক্ষ বরাবর আমরা চাপকে প্রকাশ করি। তাহলে ভিন্ন ভিন্ন উষ্ণতা, আমি মেনলি তিনটে উষ্ণতার জন্য দেখিয়েছি। তাহলে টি1 উষ্ণতার ক্ষেত্রে দেখো মূলবিন্দুগামী একটা স্ট্রেট লাইন পাচ্ছি, টি2 উষ্ণতার ক্ষেত্রে একটু নিচে মূলবিন্দুগামী স্ট্রেট লাইন পাচ্ছি, টি3 উষ্ণতার ক্ষেত্রে মূলবিন্দুগামী স্ট্রেট লাইন পাচ্ছি। অবশ্যই আমাদের টি1 ইজ গ্রেটার দ্যান টি2 ইজ গ্রেটার দ্যান টি3, তার মানে আমরা ধরে নিয়েছি যে টি1 উষ্ণতাটা সব থেকে বেশি। তাহলে তুমি 1/v ভার্সেস পি যদি লেখচিত্র আঁকো, তাহলে এরকম মূলবিন্দুগামী এক একটা স্ট্রেট লাইন হবে। এরকম 1/p ভার্সেস ভি লেখচিত্র হয়, অনেক ধরনের লেখচিত্র হয়, আমি কয়েকটা লেখচিত্র নিয়ে আলোচনা করছি। নেক্সট যেটা আমাদের শিখতে হবে সেটা হলো পিভি ভার্সেস পি লেখচিত্র। তার মানে এই ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর পিভি, এক্স অক্ষ বরাবর পি কে প্রকাশ করেছি। আবার সেই তিনটে ভিন্ন উষ্ণতার জন্য একটা টি1, টি2, টি3, সেক্ষেত্রে আমরা দেখো পি অ্যাক্সিসের প্যারালাল, মানে এক্স অক্ষ যেটাকে আমরা পি ধরে নিয়েছি চাপ এক্স অক্ষ বরাবর, তাহলে তার সঙ্গে সমান্তরাল তিনটে স্ট্রেট লাইন ভিন্ন ভিন্ন উষ্ণতার ক্ষেত্রে আমরা পাচ্ছি। তুমি যদি আরো অন্যান্য উষ্ণতা টি4, টি5 এর জন্য নাও, তাহলে এরকম আরো স্ট্রেট লাইন উপরের দিকে পেতে থাকবে। তাহলে আমাদের এই তিনটে লেখচিত্র অনেক সময় পরীক্ষায় আঁকতে দেয়, যে কোনো একটা হয়তো তোমার কিন্তু সেইভাবে বুঝে আঁকতে হবে। আমি কিন্তু বিস্তারিত বয়েলের সূত্র নিয়ে আলোচনায় গেলাম না। নেক্সট আমরা আসবো যেটা, সেটা হলো চার্লস ল বা চার্লসের সূত্র। তাহলে আমাদের দ্বিতীয় যে সূত্রটা ছিল, সেক্ষেত্রে আমরা চার্লসের সূত্র নামে যেটাকে পড়ে এসেছি, প্রত্যেকেই নিশ্চয় স্মরণ করে নিয়েছো যে চার্লসের সূত্রটা কি ছিল। চার্লসের সূত্র মানে সেখানে স্থির থাকবে কি চাপ, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা ছিল আমাদের চার্লসের সূত্র। আমরা তার গাণিতিক রূপ পেয়েছিলাম। গাণিতিক রূপ হিসাবে আমরা দেখো ভিটি ইজ ইকুয়াল টু লিখেছিলাম v0 * 1 + t/273। আমরা এই ফর্মে, আমি তার বিস্তারিত ব্যাখ্যাতে যাব না।
আমি শুধুমাত্র মেন জায়গাটি নিয়ে আলোচনা করব, জাস্ট তোমাদের বিষয়টা আরেকবার রিমাইন্ড করে দেওয়া। এবং এখান থেকে আমরা যদি লেখচিত্র আঁকি তাহলে একদিক বরাবর আমরা দেখব যে একদিক বরাবর উষ্ণতা টেম্পারেচার, আর আরেক দিক বরাবর আমরা যদি আয়তনকে প্রকাশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে দেখা যাবে যে এই ধরনের একটা আমরা স্ট্রেট লাইন বা লেখচিত্র পাচ্ছিলাম। এবং এটাকে তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে পিছনের দিকে বর্ধিত করলে দেখো এখানে টেম্পারেচার অ্যাক্সিস, যেটা এক্স অক্ষ বরাবর আমরা উষ্ণতা বা টেম্পারেচারকে প্রকাশ করেছি, তাহলে সেই অক্ষকে দেখো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে। এই বিন্দুটা আমরা মাইনাস, অর্থাৎ এর মানটা পাওয়া যায় -273 ডিগ্রি। আমরা যদি এটা সেলসিয়াসে প্রকাশ করে থাকি তাহলে তার মানটা -273 ডিগ্রি সেলসিয়াস পাবো। মানে যে উষ্ণতায় গেলে দেখো একেবারে আয়তন নেমে জিরোতে চলে আসছে, আমরা সেই উষ্ণতাটাকে বলি কি উষ্ণতা? নিশ্চয়ই জানো যে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যার মানটা কিন্তু আমরা এই লেখচিত্র থেকেও বের করতে পারি। আমি জাস্ট শুধুমাত্র একটু আলোচনা করে যাচ্ছি জায়গাটা তোমাদের মনে করে দেওয়ার জন্য। নেক্সট যে সূত্রটা আমরা পাই সেটা ছিল আমাদের প্রেসার ল, বা যাকে বলি আমরা চাপের সূত্র বা রেনোর সূত্র। বিজ্ঞানী রেনোর দেওয়া প্রায় 1808 খ্রিস্টাব্দের দিকে এই সূত্রটা আমরা পেয়েছিলাম, যার নাম থেকে আমরা এটাকে রেনোর সূত্র নামে চিনি। তাহলে সেই 3 নম্বর সূত্রটার বিবৃতি কি ছিল? তাহলে এই চাপের সূত্রে ধ্রুবক কি থাকবে, তার বিপরীত দিকে দেখো আয়তন, তার মানে আয়তন ধ্রুবক। দেখো এই সাইক্লিক অর্ডারে এইকে আমি বুঝিয়ে দিয়েছি ব্যাপারটা। তাহলে আয়তন যদি ধ্রুবক থাকে তাহলে এখানে উষ্ণতার সঙ্গে চাপের যে পরিবর্তন সেটাই হলো আমাদের রেনোর সূত্র। তাহলে সূত্রটার বিবৃতি বা স্টেটমেন্ট কি ছিল? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে চাপ হয় তার 1/273 যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এক্ষেত্রে তার গাণিতিক রূপ হিসাবে আমরা পেয়েছিলাম পিটি ইজিক্যাল টু ছিল আমাদের P0 × 1 + T/273। তাহলে একইভাবে তুমি যদি এই চাপের সূত্রটাকে লেখচিত্র দ্বারা প্রকাশ করো তাহলে আমরা একইভাবে দেখো লেখচিত্র পাবো। একদিক বরাবর উষ্ণতা, আর একদিক বরাবর আমরা প্রকাশ করছি কাকে? আর একদিক বরাবর আমরা প্রকাশ করছি তাহলে চাপকে, আর এটা নেগেটিভ টেম্পারেচার অ্যাক্সিস। তাহলে তুমি আবার দেখতে পাবে যে এইরকম একটা স্ট্রেট লাইন পাওয়া যাচ্ছে, স্ট্রেট লাইন অর্থাৎ পিটি গ্রাফ। এটাকে তুমি যদি পিছনের দিকে বর্ধিত করো তাহলে দেখো পিছনের দিকে বর্ধিত করলে আবার সে একটা বিন্দুতে ছেদ করছে, যে বিন্দুটার মান আমরা পাই -273 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এখান থেকেও আমরা দেখেছি যে কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়ে যাচ্ছে, -273 ডিগ্রি সেলসিয়াস। যেমন এখানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা দেখো শূন্য হয়ে যায়, ঠিক একই রকম ভাবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপটাও শূন্য হয়ে যায়। আমরা যে উষ্ণতাটাকে কি নামে চিনেছিলাম? পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। আমাদের ক্লাস 10-এ পড়া হয়ে গেছে, শুধুমাত্র তোমাদের একবার করে রিমাইন্ড করে দিচ্ছি বিষয়গুলো। আমরা এরপরে যে জায়গাটায় যাব সেটা হলো আমাদের ক্লাস 11-এর মূল যে জায়গা, অর্থাৎ নতুন যে জায়গা যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা এবার সেই আলোচনায় যাব। অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে আমরা 2 ধরনের গুণাঙ্ক পাবো। সেই দুটো গুণাঙ্ক কি কি সেই গুণাঙ্কের আলোচনাতে আমরা যাব। একটা গুণাঙ্কে বলি আমরা স্থির চাপে আয়তন গুণাঙ্ক, আর আরেকটা গুণাঙ্কের নাম হলো স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। ক্লাস 10-এ তোমরা এই নামগুলো শুনেছো এবং কোনো কোনো বইয়ে দেখবে একটার আমরা তোমার সংজ্ঞা পড়ে এসেছি, ডেফিনেশন পড়ে এসেছি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আরো বিস্তারিতভাবে পড়তে হবে, কারণ ক্লাস 11-এর এই জায়গাটাই হলো মূল আলোচ্য বিষয় এবং এই জায়গাটাই নতুন। বাকি জায়গাগুলো তোমরা নিজেরা পড়লেও কিছুটা বুঝতে পারবে, বা দেখবে ক্লাস 10-এও পড়া ছিল। আমি তবুও আরেকবার করে রিমাইন্ড করে নিচ্ছি, যে জায়গাগুলো একটু আমাদের খামতি বা কমতি ছিল সেই জায়গাগুলো আরেকবার একটু করে আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এবার যেটা শিখতে হবে সেটা হলো আমাদের যে কোএফিসিয়েন্ট, অর্থাৎ গ্যাসের ক্ষেত্রে যে গুণাঙ্ক, সেই গুণাঙ্ক। তো ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকেই জানো যে আমরা কোনো গ্যাসের ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করি, অর্থাৎ সেক্ষেত্রে যদি আমরা গ্যাসকে তাপ দিতে থাকি তাহলে তাপ দিলে কি হবে? তার মানে তার যদি আমরা উষ্ণতার পরিবর্তন ঘটাই তাহলে কি হবে? যেটা হবে সেটা দেখো গ্যাসের চাপ কিন্তু বাড়তে থাকবে। তাহলে কেউ যদি বলে স্যার আমি গ্যাসকে তাপ দেব, সেই তাপ 2 ভাবে দিতে পারো। কেউ বলতে পারে স্যার আমি চাপ স্থির রেখে তাপ দেব। তাহলে তুমি যদি চাপটাকে স্থির রাখো
তাহলে গ্যাসকে যদি তাপ দিতে থাকো তাহলে তার আয়তনকে বাড়তে দিতে হবে তোমাকে। তার মানে চাপ স্থির, তাপ দিচ্ছ, তাহলে গ্যাসের আয়তন কিন্তু ক্রমশ বাড়বে। আবার তুমি আরেকভাবেও তাপ দিতে পারো। কেউ বললো স্যার আমি তাপ দেব কিন্তু গ্যাসের আয়তনটাকে আমি বাড়তে দেবো না, মানে আয়তন কনস্ট্যান্ট রেখে দেবে। তুমি এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে এয়ারটাইট আমাদের সিলিন্ডার পিস্টন সিস্টেম, সেক্ষেত্রে তুমি এখানেও গ্যাসকে তুমি তাপ দিচ্ছ কিন্তু তুমি বললে যে পিস্টনটাকে তুমি উঠতে দেবে না, মানে আয়তনের পরিবর্তন হতে দেবে না। তাহলে তুমি যদি তাপ দিতে থাকো, গ্যাসটা যদি গরম হয়, আয়তন বাড়তে দিচ্ছ না, পিস্টনটাকে তুমি ওপরে উঠতে দিচ্ছ না, তাহলে নিশ্চয়ই ভেতরে থাকা গ্যাসের চাপ ক্রমশ কি হবে, বাড়বে। তার মানে আমরা এখান থেকে শিখলাম যেটা, আমরা দুইভাবে গ্যাসকে তাপ দিতে পারি। একটা তার চাপ স্থির রেখে, তাহলে চাপ স্থির রাখলে তার আয়তন বাড়বে। আবার অন্যদিকে তার আয়তন স্থির রেখে, আয়তন স্থির রাখলে তার চাপ কিন্তু ক্রমশ বাড়বে। তাহলে ছাত্রছাত্রীরা আমরা গ্যাসকে তাপ দেওয়ার সময় নিশ্চয়ই চাপ এবং আয়তন দুটোকেই স্থির রাখতে পারি না। তুমি যে কোনো একটাকে স্থির রাখতে পারবে, তাহলে অপরটা অবশ্যই বাড়বে। আমাদের এই ধারণা থেকে গ্যাসের দুই ধরনের গুণাঙ্ক নিয়ে শিখতে হবে। একটাকে বলি আমরা স্থির চাপে আয়তন গুণাঙ্ক, অর্থাৎ যেখানে স্থির থাকবে কি, চাপ। স্থির চাপে যেটাকে বলি আমরা আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, যেটাকে ডিনোট করা হবে অবশ্যই আয়তন গুণাঙ্ক মানে গামা, এবং ধ্রুবককে চাপ, তাহলে নিচে যেটা থাকবে সেটা কিন্তু ধ্রুবক, মনে রাখতে হবে আমাদের। আমরা প্রথম যে গুণাঙ্কটা শিখবো সেটা হলো স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্ক বা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, বা সংক্ষেপে এটাকে আমরা ভলিউম কোএফিসিয়েন্ট বলে থাকি, যেটাকে ডিনোট করা হবে গামা পি দ্বারা। তাহলে আমরা শিখে নেব স্থির চাপে আয়তন গুণাঙ্কের ডেফিনেশনটা কি। তোমরা অলরেডি জানো, কেউ কেউ পড়ে এসছো, কোনো কোনো বই আলোচনা করেছি আমরা। তাহলে সেটা ছিল যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে ওই গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকেই বলে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বা স্থির চাপে আয়তন গুণাঙ্ক। তার মানে আমরা এখানে ধ্রুবক রাখছি কোনটা, চাপটা। তুমি চাপটাকে কনস্ট্যান্ট রাখলে দিয়ে এবার তুমি উষ্ণতার পরিবর্তন করছো। তাহলে চাপ যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে তাকে কিন্তু আয়তন বাড়তে দিতে হবে। তাহলে তার প্রতি একক আয়তনে যে আয়তনের বৃদ্ধি হয় আমরা সেটাকেই বলবো তার স্থির চাপে আয়তন গুণাঙ্ক। আমি একটু বুঝিয়ে দিই। ধরো কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনটা হলো তোমার V0। তুমি গ্যাসের উষ্ণতা বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করলে, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তনটা হলো VT। তাহলে বলো তো এখানে আয়তন বৃদ্ধি কতটা? আমরা যদি বলি যে আয়তন বৃদ্ধি, তাহলে এখানে আয়তন বৃদ্ধি হয়েছে তোমার কতটা, VT মাইনাস V0। তাহলে এই আয়তন বৃদ্ধি হয়েছে তার কত উষ্ণতা বৃদ্ধিতে, T উষ্ণতা বৃদ্ধিতে, এবং তার কত আয়তনে, V0 আয়তনে। তাহলে আমরা দেখো একটা যদি ঐকিক নিয়ম করি যে V0 আয়তনে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি, গ্যাসের আয়তন বৃদ্ধি কতটা, গ্যাসের আয়তন বৃদ্ধি হয়েছে VT মাইনাস V0, রাইট। তাহলে এক্ষেত্রে যদি বলো একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি কতটা হবে, তাহলে সবাই বলে দেবে যে VT মাইনাস V0 বাই V0 ইন্টু কত হয়ে যাবে, V0 ইন্টু T। এই যে আমরা রাশিমালাটা পেলাম, আমরা এটাকেই বলবো গামা পি, অর্থাৎ স্থির চাপে আয়তন গুণাঙ্ক, মানে VT মাইনাস V0 বাই V0 ইন্টু T। দেখো এই রাশিমালা কিন্তু আমরা আগেও পড়ে এসেছি। এখানে T এর জায়গায় কোথাও T2 মাইনাস T1 ছিল আমাদের। তাহলে এটাকে তুমি যদি সাজিয়ে লেখো এর বিভিন্ন ফর্ম পেয়ে থাকবে, আমরা যে কোনো একটা ফর্ম মনে রাখতে পারলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি আবার লিখতে পারো, দেখো VT is equal to V0 into 1 plus gamma PT। এটা কি করে আসবে, তাহলে এটা আর গুণ করে দাও, তাহলে এটা VT minus V0 is equal to gamma P V0 into T। তুমি V0টাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে দেখো VT is equal to V0 কমন হয়ে যাবে 1 plus gamma P। এটা আর গুণ করে দু লাইন সমাধান করলেই পেয়ে যাবে। তাহলে বোঝা গেছে আমাদের স্থির চাপে এটাকেই বলি আয়তন গুণাঙ্ক।
এরও একক কি হবে? এরও একক হবে, দেখো উপরের আয়তন নিচের আয়তন কেটে যাচ্ছে, তার মানে নিচে শুধুমাত্র উষ্ণতা থাকছে, তার মানে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, তার মানে একই বিষয়গুলো একই, শুধু এখানে চাপ স্থির। বোঝা গেছে নিশ্চয়? নেক্সট আমরা আরেকটা গুণাঙ্ক যেটা শিখবো সেটা হলো একই রকম ভাবে আমরা শিখবো এবার স্থির আয়তনে এবার চাপ গুণাঙ্ক। 2 নম্বর দ্বিতীয় যে গুণাঙ্কটা শিখবো সেটা হলো আমাদের স্থির আয়তনে, এবার কিন্তু আয়তন ধ্রুবক, স্থির আয়তনে যেটাকে আমরা চাপ গুণাঙ্ক বলবো, স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, যেটাকে ডিনোট করা হবে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক, যেটাকে আমরা ডিনোট করব কি দিয়ে? গামা ভি দ্বারা, গামা ভি দ্বারা। তাহলে এটারও ডেফিনেশন একই রকম ভাবে আমরা দিতে পারবো এটার মতোই, শুধু এখানে এবার ধ্রুবক কি থাকবে? আয়তন। তাহলে ডেফিনেশনটা কি হবে? স্থির আয়তনে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে ওই গ্যাসের প্রতি একক চাপে যে চাপ বৃদ্ধি পায় তাকেই বলা হবে ওই গ্যাসের স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। তাহলে একইভাবে আমরা যদি এটাকে গামা ভি বলি, সাথে সাথে নিশ্চয়ই আমরা এটাও বের করতে পারবো যে গামা ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত? পিটি মাইনাস পি জিরো বাই নিচে হয়ে যাবে পি জিরো ইন্টু টি। ঠিক ওটার মতোই, ওটা গামা পি সমান যেমন ছিল ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইন্টু টি, আমরা এখানে চাপের বৃদ্ধি করছি। আমরা যদি ধরে নিই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চাপ পি জিরো, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার চাপ পিটি, তাহলে চাপের বৃদ্ধি পিটি মাইনাস পি জিরো হয়ে যাবে। তাহলে প্রতি একক আয়তনে এবং একক উষ্ণতা বৃদ্ধিতে তার চাপের বৃদ্ধি হবে এখানে পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু টি। আমরা একইভাবে যেখানে যেখানে আয়তন ছিল সেখানে সেখানে চাপ বসিয়ে আমরা গামা ভি এর মানটা পিটি মাইনাস পি জিরো বাই পি জিরো ইন্টু টি পেতে পারি। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে উপরে চাপ নিচে চাপ অ্যাকচুয়ালি চাপের এককের উপর ডিপেন্ড করবে না, নিচে পার্ট টি মানে 1/t, মানে এটা শুধুমাত্র ডিপেন্ড করবে উষ্ণতার এককের উপর। তার মানে আমরা তার একক হিসাবে লিখবো ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1। আমরা এটাকে বলবো স্থির আয়তনে, যেটাকে বলা হচ্ছে চাপ গুণাঙ্ক। তাহলে স্থির আয়তনে চাপ গুণাঙ্ক তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেছি। তাহলে এবার আমাদের যেটা শিখতে হবে আরো ইম্পর্টেন্ট জায়গা, যেটা পরীক্ষার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো এই দুই গুণাঙ্কের মধ্যে আমরা শিখবো যেটা, সেটা হলো সম্পর্ক বা রিলেশন। অর্থাৎ এই স্থির চাপে আয়তন গুণাঙ্ক যেটাকে গামা পি বলি এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক যেটাকে গামা ভি বলি, এই দুই গুণাঙ্কের মধ্যে আমাদের সম্পর্কটা বের করতে হবে। তার আগে বলে দিই ছাত্রছাত্রীরা, এই যে আমরা গ্যাসের ক্ষেত্রে দুটো গুণাঙ্ক পেলাম, নিশ্চয়ই আমরা আপাত গুণাঙ্ক পাইনি, কারণ আবার বলছি যে এক্ষেত্রে গ্যাসের যে পাত্রে রাখা হয় সেই পাত্রের তুলনায় গ্যাসের প্রসারণ অনেক বেশি, সুতরাং এখানে খুব সূক্ষ্ম হিসাব ছাড়া আমরা আপাত প্রকৃতির ব্যাপারে যাই না। এক্ষেত্রে দুটো গুণাঙ্ক, একটা স্থির চাপে আয়তন গুণাঙ্ক, একটা স্থির আয়তনে চাপ গুণাঙ্ক। কেন? কারণ তাপ দেওয়ার সময় আমরা দুই ভাবে দিতে পারি, একটা চাপ স্থির রেখে আয়তনের পরিবর্তন, আর একটা আয়তন স্থির রেখে চাপের পরিবর্তন, যে কারণে আমাদের গ্যাসের ক্ষেত্রে দুটো গুণাঙ্ক আসছে। এবং সেই সঙ্গে সঙ্গে আর একটা বিষয় লক্ষ্য করেছো নিশ্চয়, যে আমরা কিন্তু এখানে গ্যাসের যে উষ্ণতার বৃদ্ধি 1 ডিগ্রি ঘটাচ্ছি, সেটা কোন রেঞ্জে? সেটা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি করছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বৃদ্ধি আমরা কেন করছি? কারণ অন্য রেঞ্জেও আমরা 1 ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধি করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে গ্যাসের আয়তন বৃদ্ধিটা অনেক বেশি হয়ে যায়, যে কারণে এক্ষেত্রে কিন্তু গ্যাসের আয়তন গুণাঙ্কের সংজ্ঞায় অবশ্যই উষ্ণতার বৃদ্ধিটা কিন্তু 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে। এটাই হলো সংজ্ঞা। কিন্তু দেখো কঠিন বা করলের ক্ষেত্রে আমরা খুব সূক্ষ্ম ডেফিনেশন ছাড়া আমরা কিন্তু 0 থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির কথা একবারও বলিনি, তাই তো? কিন্তু গ্যাসের এই গুণাঙ্কের সংজ্ঞা কিন্তু অবশ্যই এই 1 ডিগ্রির বৃদ্ধিটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার রেঞ্জের মধ্যেই তোমাকে রাখতে হবে। ঠিক আছে? তাহলে নেক্সট আমরা যেটা যাব সেটা হলো আমাদের এই দুই গুণাঙ্কের মধ্যে সম্পর্ক বা রিলেশন, যেটা তোমাদের ক্লাস 11 এর জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের এই স্থির আয়তনে স্থির চাপে আয়তন গুণাঙ্ক যেটা গামা পি এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক যেটা হলো গামা ভি, এই দুটো গুণাঙ্কের মধ্যে আমাদের এবার সম্পর্কটা দেখতে হবে।
তার আগে ছাত্রছাত্রীরা তাহলে আমরা এই দুই গুণাঙ্কের সংজ্ঞা বা তার যে গাণিতিক ফর্ম সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা শিখবো এবার রিলেশন। তাহলে রিলেশন বিটুইন গামা পি অ্যান্ড গামা ভি। তাহলে এই দুটো গুণাঙ্কের মধ্যে আমাদের সম্পর্কটা এবার শিখতে হবে। রিলেশন বিটুইন গামা পি অ্যান্ড গামা ভি। তাহলে বলো তো গামা পি মানে আমরা কত শিখলাম? গামা পি মানে আমরা শিখলাম, দেখো ভিটি মাইনাস V0 বাই V0 ইন্টু টি। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এখান থেকে আমরা পেয়েছি, দেখো ভিটি ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস আমরা গামা পিটি, এই ফর্মে লিখতে পারি। আবার তুমি যদি গামা ভি এর সংজ্ঞা থেকে বলো তাহলে গামা ভি সমান কত পেলাম? গামা ভি সমান পেলাম দেখো পিটি মাইনাস P0 বাই কত P0 ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা যদি পিটি বলি তাহলে পিটি সমান কত পাই? P0 ইন্টু 1 প্লাস গামা ভি টি। কি তাই তো ছাত্রছাত্রীরা? তাহলে এক্ষেত্রে আমরা দেখো এই দুটো ডেফিনেশন শিখে এলাম। এবার আমরা এদের মধ্যে সম্পর্কটা কিভাবে প্রতিষ্ঠা করব? খুবই সহজ। শুধু জাস্ট আমরা তিনটে স্টেটের ছবিটা তোমাদের দেখাচ্ছি, দেখবে একদম জলের মতো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সাপোজ ধরো আমাদের গ্যাসের প্রাথমিক যে চাপ সেটা ছিল P0 আর প্রাথমিক আয়তন ছিল আমাদের V0। ভালো করে বুঝে নাও, P0 এবং V0। তাহলে তুমি অন্য একটা স্টেটে গেলে, এখানে ধরো আমি আরেকটা স্টেটে গেলাম। এই স্টেটে আমরা ধরে নিলাম গ্যাসের আমরা কি করেছি? গ্যাসের আমরা চাপটাকে বাড়িয়েছি। তাহলে আয়তন স্থির রেখে আয়তন স্থির, তাহলে এখানে যদি আমরা আয়তনটাকে স্থির রাখি তাহলে ভিটাকে যদি তুমি কনস্ট্যান্ট রাখো তাহলে আয়তন স্থির মানে এটা কোন সূত্র? আয়তন স্থির, তার মানে এটা চাপের সূত্র। এটা হলো আমরা এখানে অ্যাপ্লাই করব প্রেসার ল। তাহলে চাপের সূত্রে তুমি আয়তন স্থির রেখে এখানে এই স্টেটের ক্ষেত্রে চাপটা পেলে পিটি, আর আয়তন কিন্তু তোমার V0 আছে। ঠিক আছে? একইভাবে তুমি আরেকটা স্টেটে গেলে, এখানে আমরা আরেকটা স্টেটে গেলাম। এই স্টেটের ক্ষেত্রে আমরা কি বললাম? এই স্টেটের ক্ষেত্রে আমরা এবার প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখেছি, তার মানে পিটা থাকছে আমার কনস্ট্যান্ট। তাহলে পি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখতে পারবো পি কনস্ট্যান্ট হলে এখানে কোন ল? এখানে হবে তার মানে চার্লস ল। তাহলে এটা চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে প্রেসার কনস্ট্যান্ট মানে দেখো আগেকার চাপ P0, এখনকার চাপ P0ই থাকবে, শুধু এবার আয়তনটা চেঞ্জ হয়ে V0 থেকে বের হয়ে যাবে ভিটি। জায়গাটা বুঝতে পারলে দেখো সবাই। আবার বলছি আমি ধরে নিয়েছিলাম গ্যাসের প্রাথমিক চাপ P0 এবং প্রাথমিক আয়তন V0, যেটা হয়তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এবার তুমি কি করলে? আয়তন স্থির রেখে গ্যাসের উষ্ণতা বাড়ালে T ডিগ্রি সেলসিয়াস। তাহলে আয়তন স্থির মানে দেখো V0ই থাকলো, শুধু তার চাপটা বেড়ে গেল, P0 থেকে এবার চাপটা হয়ে গেছে পিটি। তার মানে এটা কোন ল অ্যাপ্লাই করবো? প্রেসার ল, যেখানে আয়তন কনস্ট্যান্ট। একইভাবে তুমি গ্যাসের উষ্ণতা T ডিগ্রি বাড়ালে আরেকভাবে, কিভাবে? চাপ স্থির রেখেছো, শুধু আয়তনের বৃদ্ধি ঘটলো, V0 থেকে দেখো আয়তনটা বেড়ে হয়ে গেছে ভিটি। তাহলে চাপ স্থির মানে এটা কোন ল? চার্লস ল। আমরা আগেই বলেছিলাম যে গ্যাসের আমরা উষ্ণতা বৃদ্ধি দুই ভাবে করতে পারি, একটা আয়তন স্থির রেখে আর একটা চাপ স্থির রেখে। তাহলে আমি সেই জায়গাটাই করেছি। কিন্তু ছাত্রছাত্রীরা এই যে জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে এই যে এখানে দেখো তো, তাহলে দুটো স্টেটেরই উষ্ণতা, এখানেও উষ্ণতা দেখো T ডিগ্রি সেলসিয়াস, এখানকারও উষ্ণতা T ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে দুটো স্টেটেই উষ্ণতাটা কি? কনস্ট্যান্ট। তার মানে আমরা এখানে বলতে পারবো যে টেম্পারেচারটা থাকছে তোমার কনস্ট্যান্ট। তাহলে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানে আমরা কোন ল অ্যাপ্লাই করব? বয়েলস ল। কারণ আমরা জানি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে আমাদের এখানে অ্যাপ্লিকেবল হয় বয়েলের সূত্র। তাহলে দেখো তো ছাত্রছাত্রীরা এখানকার আর এখানকার, তাহলে চাপ এবং আয়তনের গুণফল বয়েলের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারবো? সমান। উষ্ণতা যদি স্থির থাকে তাহলে দুটো স্টেটের চাপ এবং আয়তনের গুণফল সবসময় সমান হয়। আমরা বয়েলের সূত্রানুযায়ী জানি যে P1 V1 সমান P2 V2। তাহলে তুমি এবার অ্যাপ্লাই করো। তাহলে বয়েলস ল যদি অ্যাপ্লাই করি তাহলে দুটো জায়গার ক্ষেত্রে আমাদের
চাপ এবং আয়তনের গুণফল, দেখো এখানকার চাপ এবং আয়তনের গুণফল হলো P0 ইন্টু ভিটি, আর এই স্টেটের ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল হলো পিটি ইন্টু কত, পিটি ইন্টু V0, আছে। তাহলে এবার আমাদের দেখো অলরেডি আমরা এখানে বের করে রেখেছি ভিটির মানটা, দেখো V0 ইন্টু 1 প্লাস গামা পিটি, আর পিটির মান P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি আমরা বসিয়ে দেবো এখানে, বা এখান থেকে দেখো P0 থাকলো, আর ভিটির জায়গাতে দেখো আমরা এটা বসাচ্ছি V0 ইন্টু 1 প্লাস গামা পিটি। একইভাবে দেখো পিটি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি P0 ইন্টু 1 প্লাস গামা ভিটি ইন্টু আমাদের পড়ে থাকছে দেখো V0। তাহলে এখানে দেখো P0 V0 লেফট রাইট সাইডে কেটে যাচ্ছে, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 1 প্লাস গামা পিটি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 প্লাস গামা ভিটি। তাহলে और আমরা এখান থেকে লিখতে পারবো দেখো আবার 1 কেটে যাবে, টিটি কেটে যাবে, তার মানে গামা পি ইজ ইকুয়াল টু গামা ভি, এবং যার মানটা 1/273। আমরা দেখো রিলেশন পেয়ে গেলাম, তার মানে গামা পি আর গামা ভি সবসময় সমান হবে। যে কোনো গ্যাসের ক্ষেত্রে স্থির চাপে আয়তন গুণাঙ্ক এবং স্থির আয়তনে চাপ গুণাঙ্ক এই দুটো কনস্ট্যান্টই কিন্তু ইকুয়াল হয়। সেটা অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যে গ্যাসই বলো না কেন সবার ক্ষেত্রে এই দুই গুণাঙ্ক কিন্তু এক হবে। তার মানে এটা একটা আমরা খুব সহজ জায়গা শিখলাম, যেটা আমাদের কঠিনের লোহা, তামা, রূপা, অ্যালুমিনিয়াম এদের ক্ষেত্রে কিন্তু সবার আয়তন গুণাঙ্ক এক নয়। আবার তুমি তরলের ক্ষেত্রে যেমন জল, পারদ, যেমন দেখা যাচ্ছে গ্লিসারিন বা দেখা যাচ্ছে কেরোসিন, অ্যালকোহল, এদের সবার ক্ষেত্রে কিন্তু আয়তন গুণাঙ্ক এক নয়। কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি শিখলে, গ্যাসের ক্ষেত্রে যেটা শিখলে যে সকল গ্যাসের ক্ষেত্রে এই গুণাঙ্কগুলো তো অবশ্যই সমান, এবং শুধু তাই নয় দুটো গুণাঙ্কই সমান হচ্ছে, গামা পি এবং গামা ভি দুটোই সমান, এবং যার মানটা 1/273, বা যেটার মানটা আমরা পরীক্ষামূলকভাবে বের করেছি 1/273। এর এককটা অবশ্যই হয়ে যাবে তাহলে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1, বা আমরা যেটাকে কেলভিন টু দি পাওয়ার -1 বলেছি। আবার বলছি ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 11-এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই দুই গুণাঙ্কের ডেফিনেশন এবং এই দুই গুণাঙ্কের মধ্যে যে সম্পর্ক বা রিলেশন। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে, খুবই সহজ জায়গা। নেক্সট যে জায়গাগুলো আমরা আলোচনা করব সেটা হলো, তোমরা অলরেডি যেগুলো শিখে এসছো আমি আর একবার জাস্ট রিমাইন্ড করে নেব, সবই তোমাদের ক্লাস 10-এ ছিল, সুতরাং সেই জায়গাগুলো আমি আর একবার রিমাইন্ড করে নেব। তাহলে এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের করতে হবে, এই দুই গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই ছবিটা আঁকলেই দেখবে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে, এখান থেকে আমাদের প্রমাণটা হয়ে যাবে। নেক্সট আমরা কয়েকটা জায়গা নিয়ে জাস্ট একবার রিমাইন্ড করে নেব, যেটা অলরেডি তোমরা ক্লাস 10-এ পড়েছো। সেটা হলো আমাদের অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বলি আমরা সবাই জানি। অ্যাবসলিউট জিরো টেম্পারেচার কাকে বলি আমরা, অর্থাৎ যে উষ্ণতায় সকল গ্যাসে চাপ এবং আয়তন শূন্য হয়ে যায়, আমরা সেই উষ্ণতাকে বলি পরম শূন্য উষ্ণতা। কিভাবে দেখাতে পারি তার মানটা দেখো, চার্লসের সূত্র থেকে ভিটি ইজ ইকুয়াল টু আমরা জানি V0 ইন্টু 1 প্লাস দেখো টি বাই কত 273। আবার দেখো আমরা চাপের সূত্র অনুযায়ী লিখতে পারি পিটি ইজ ইকুয়াল টু কত P0 ইন্টু 1 প্লাস টি বাই কত 273। তাহলে ছাত্রছাত্রীরা ভালোভাবে লক্ষ্য করো, এই দুটো জায়গাতেই টি এর মান তুমি যদি -273 বসাও, -273, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে এই ইকুয়েশনে দেখো টি এর জায়গায় -273 বসানো মানে 273 কেটে 1 হয়ে যাবে, আর মাইনাস হয়ে যাচ্ছে চিহ্নটা, 1 - 1 মানে 0। তার মানে দুটো উষ্ণতাতেই দেখো আয়তন VT = 0 হয়ে যাবে, আর চাপ PT = কত হয়ে যাবে 0। তাহলে যে উষ্ণতায় যে কোনো গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই শূন্য হয়ে যায়, আমরা সেই উষ্ণতাকে বলি পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যার মানটা -273 ডিগ্রি সেলসিয়াস। খুব সূক্ষ্মভাবে বললে এর মানটা আমরা পেয়ে থাকি -273.16 মতো। তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে এই অ্যাকচুয়াল মানটা কত, -273.16 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে আমরা 0 কেলভিন নামে আমরা চিনব। এখান থেকে বিজ্ঞানী লর্ড কেলভিন
এই উষ্ণতাকে 0 ধরে এবং প্রতি ডিগ্রির ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে উনি একটা উষ্ণতার স্কেল প্রণয়ন করেছিলেন, যে স্কেলটাকে বলা হয় কেলভিন স্কেল। এখানে মনে রাখতে হবে প্রত্যেকটা ঘর মানে কত, 1 ডিগ্রি সেলসিয়াসের উনি সমান ধরেছিলেন এবং সর্বনিম্ন উষ্ণতাটাকে -273 ডিগ্রি সেলসিয়াসকে উনি কিন্তু 0 ধরে কাজ করেছিলেন। আমরা সেটাকে বলি কেলভিন স্কেল, নিশ্চয়ই পড়া গেছে। এখানে যেটা পড়তে হবে সেটা হলো এবার র্যানকিন স্কেল, এটা কিন্তু নতুন। তাহলে এই র্যানকিন স্কেল কাকে বলবো আমরা? কেলভিন স্কেল তো পড়ে এসেছো, তাহলে র্যানকিন স্কেলটা কি? র্যানকিন স্কেলের ক্ষেত্রে আমাদের এই স্কেলটা তৈরি করা হচ্ছে, তাহলে যেটা এই পরম শূন্য উষ্ণতার মান ডিগ্রি সেলসিয়াসে বললে কত, -273 ডিগ্রি সেলসিয়াস। এটা আবার ফারেনহাইটে যদি বলো তাহলে এটা পাবে 459 -459.4 ডিগ্রি ফারেনহাইট। বিজ্ঞানী র্যানকিন কি করলেন, এবার এই -459.4 ডিগ্রি ফারেনহাইটকে উনি এবার 0 ধরলেন। ভালো করে বুঝে নাও, কেলভিন স্কেলের ক্ষেত্রে -273 ডিগ্রি সেলসিয়াসটাকে উনি 0 ধরেছিলেন, লর্ড কেলভিন। এবার র্যানকিন স্কেলের ক্ষেত্রে ফারেনহাইটের যে পরম শূন্য উষ্ণতা মানে -459.4 ডিগ্রি যে ফারেনহাইট, সেইটাকে 0 ধরলেন বিজ্ঞানী র্যানকিন। দিয়ে প্রতি ডিগ্রির ব্যবধানকে এবার আর 1 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে সমান নয়, এবার 1 ডিগ্রি ফারেনহাইটের সঙ্গে সমান করে উনি উষ্ণতার একটা স্কেল প্রণয়ন করলেন, যে স্কেলটাকে বলা হয় র্যানকিন স্কেল। তাহলে কেলভিন স্কেলের মতোই, শুধু এটা পুরোটা ফারেনহাইটে, মানে পরম শূন্যটা হবে ফারেনহাইটের যে পরম শূন্য -459.4 ডিগ্রি ফারেনহাইটকে উনি 0 ধরলেন এবং প্রতি ডিগ্রির ব্যবধানকে 1 ডিগ্রি ফারেনহাইটের সমান করে উষ্ণতার যে স্কেল প্রণয়ন করা হলো সেটাকে বলা হয় র্যানকিন স্কেল। এটা তোমাদের ছিল না ক্লাস 10-এ, এটা নতুন জায়গায়, যে কারণে বিষয়টা বুঝিয়ে দিলাম। আর কেলভিন স্কেল তো পড়েছো। আর নেক্সট যেটা আলোচনা করব সেটা আমরা কম্বিনেশন এবং সেখান থেকে একটু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মানটা আমরা বের করা দেখাবো। মানে যে জায়গাগুলো তোমাদের ক্লাস 10-এ ছিল না আমি সেই জায়গাগুলো স্ট্রেস দিয়ে কিন্তু পড়াচ্ছি। তাহলে আমরা শিখবো এবার কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল এবং সেখান থেকে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের মানটা বের করব। কম্বিনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল। আমরা বয়েলের সূত্র অনুযায়ী কি শিখেছি? তাহলে ভি ভ্যারিজ অ্যাজ 1/p যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, এবং চার্লসের সূত্র থেকে শিখলাম ভি ভ্যারিজ অ্যাজ টি যখন আমাদের প্রেসার কনস্ট্যান্ট। এই দুটোকে যদি আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কম্বাইন করি তাহলে এখান থেকে আমরা পাবো কত, ভি ভ্যারিজ অ্যাজ p/t। আর ভেঙে বলতে হবে না তোমাদের। তাহলে এখানে সমানুপাত চিহ্ন থেকে সমান চিহ্ন আসতে গেলে একটা ভেদ ধ্রুবক আসে k × p/t। তাহলে এখানে আড়াআড়ি গুণ করে দাও, দেয়ারফর আমরা পাচ্ছি কত, আমরা সরি এটা উল্টো হয়ে গেল, তাহলে এটা t/p। তাহলে দেখো আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হলো আমাদের pv, আড়াআড়ি গুণ করো তাহলে pv হয়ে যাবে কত, kT। এইটাকে বলি আমরা গ্যাসের ইকুয়েশন অফ স্টেট বা গ্যাসের অবস্থা সমীকরণ। পরীক্ষামূলকভাবে দেখা গেছে, তোমরা তো প্রত্যেকেই জানো, যে কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, তাই না, 1 গ্রাম মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়, সমান হয়। এবং সেটা যদি আমরা এনটিপিতে নিয়ে যাই, 1 গ্রাম মোল যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, আমরা সবাই জানি। তাহলে সেই যুক্তি থেকে পরীক্ষামূলকভাবে দেখা গেল যে কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ক্ষেত্রে এই কে ধ্রুবকের মানটা কি হচ্ছে, সবার জন্য সমান হয়ে যাচ্ছে। অক্সিজেনের জন্য 1 হচ্ছে, হাইড্রোজেনের জন্য 1 হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প সবার জন্য 1 হচ্ছে। কোনো নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কে এর মানটা 1। এই কেটাকে আলাদা করার জন্য বিজ্ঞানীরা এই কেটাকে আলাদাভাবে আর দ্বারা ডিনোট করলেন, যে আরটাকে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা যাকে বলি আমরা সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর দ্বারা ডিনোট করা হলো। কেন আর দিয়ে আনা হলো? কারণ বুঝতে পারছো যে সকল গ্যাসের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট চাপ উষ্ণতা এই ধ্রুবকের মানটা সমান হয়ে যাচ্ছে এবং সবার জন্য যেহেতু 1, যে কারণে এটার নামকরণ করা হয়েছিল ইউনিভার্সাল, সর্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এখানে কে এর জায়গাতে তুমি যদি আর বসিয়ে দাও তাহলে pv কত হয়ে যায়, 8t। এটা 1 মোল গ্যাসের জন্য। তুমি যদি n মোলের জন্য বলো তাহলে pv কত হয়, nRT। আমাদের সব পড়া হয়ে গেছে। আমাদের এই মোল সংখ্যা বের করতে গেলে আমরা গ্যাসের ভরকে তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাই।
তার মানে তুমি এন এর জায়গাতে কত বসাতে পারো, W/m বা m বাই M ইন্টু RT, তুমি যে কোনো ফর্মে, আমরা এগুলো সবই পড়ে এসেছি। আমরা যেটা বের করে দেখাবো সেটা হলো এই আর এর মানটা কত হয়। ভালো করে লক্ষ্য করো, আর এর ভ্যালুটা আমরা বের করবো। তাহলে এই ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুর মানে যেটা তোমরা মুখস্থ রাখতে সেটা বের করার চেষ্টা করেছি আমরা। দেখো এখানে 1 মোল গ্যাসের জন্য আর সমান কত, আর সমান দেখো PV/T। আমি এটাকে যদি এনটিপিতে নিয়ে চলে যায় তাহলে পি এর পরিবর্তে তুমি P0, ভি এর পরিবর্তে V0 আর টি এর পরিবর্তে T0 বসাতে পারো। মানে প্রমাণ চাপ, প্রমাণ আয়তন আর প্রমাণ উষ্ণতা। বলো তো ছাত্রছাত্রীরা, প্রমাণ চাপের মানটা কত? প্রমাণ চাপের মান আমরা কত পাই? 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ, তার মানে 76 ইন্টু 13.596 ইন্টু 980.6। এটা হলো কার মান? এটা হলো P0 এর মান। V0 এর মানটা কত তোমরা সবাই জানো, 22.4 লিটার। সিসি বা সেমি কিউবে বললে 22,000 কত হয়ে যায়? 22,400 সিসি। তাহলে তুমি এখানে 22,400 সেমি কিউব বসিয়ে দিলাম, আমি সিজিএসে করছি সব। 22.4 লিটার, সেটাকে সেমি কিউব বা সিসিতে আনলে 22,400। আর নিচে দেখো টেম্পারেচার T0, T0 এর মানটা কত হয় তোমরা সবাই জানো যে 273, তাই তো? তাহলে এবার এই মানগুলোকে যদি তুমি গুণ ভাগ করো তাহলে যেটা বেরিয়ে আসবে সেটা দেখবে 8.314 ইন্টু 10⁻7। এককটা কি আসবে? এককটা আসবে আর্গ মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। এটা হলো কোন পদ্ধতিতে? সিজিএস এ। তুমি যদি বলো স্যার এটাকে এসআই নিয়ে যান, এসআই নিয়ে গেলে আমাদের এখানে 10⁻7 আর্গ মানে আমরা 1 জুল বসাতে পারবো। তার মানে এটা 8 হয়ে যাবে 314 10⁻7 আর্গের জায়গায় জুল চলে এলো ইন্টু মোল টু দি পাওয়ার -1। আর এখানে ডিগ্রি সেলসিয়াসও রাখতে পারো বা কেলভিন টু দি পাওয়ার তখন -1 আমরা বসাতে পারি। তাহলে এটা হলো এই সর্বজনীন গ্যাস দ্রবকের মান। আমরা খুব সহজেই আমরা এনটিপিতে এই ভ্যালুগুলোকে বসিয়ে P0, V0 এবং T0 এর মানগুলোকে বসিয়ে আমরা কিন্তু এই সর্বজনীন গ্যাস দ্রবকের মানটা সহজেই বের করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। যে যে জায়গাগুলো তোমাদের ক্লাস 10-এ ছিল আমি সেই জায়গাগুলো একদম বিস্তারিত ব্যাখ্যায় যাইনি, সেগুলো নিজেরা রিভিশন দিলেই বুঝতে পারবে। যে জায়গাগুলো নতুন একেবারে ক্লাস 11-এর জন্য নতুন এবং যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন হয় আমি কিন্তু সেই জায়গাগুলো গুরুত্ব দিয়ে বেশি পড়িয়েছি। তাহলে আজকের মতো এইটুকুই। সবাই ভালোভাবে পড়াশোনা করো।